তিনি দেখলেন এই গাছটাতে রাত্রে তিনি বসবেন। এবার তিনি বদ্রির বাড়িতে এলেন। বদ্রি তাকে যথারীতি সমাদর করে চা টা খাওয়ালো, স্ন্যাক্স দিল। যাই হোক, এবার তিনি বদ্রির সঙ্গে কথাবার্তা বলে একজন লোককে সঙ্গে নিয়ে ওই জায়গায় ফিরে এলেন। বদ্রি কিছুতেই ছাড়লো না, বললো আমি মাচা বাঁধার ব্যবস্থা করে দেবো। কিন্তু বাঘটার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে বাঘটা কখনোই মরির কাছে ফিরে আসে না। তবে আসল রহস্যটা গর্বেট উদ্ভাবন করে ফেললেন যে যে শিকারী বাঘটাকে মারতে এসেছে তারা মরির কাছে এসে অনেক লোকজন নিয়ে এসে জায়গা টায়গা পরিষ্কার করে সেই গাছে একটা বিশাল করে মাচা বেঁধে 7-8 জন মিলে তাতে উঠে বসে গাল গল্প করে বাঘ মারত। ঠিক আছে, বাঘ কখনো এইভাবে মরির কাছে ফিরে আসবে না। ভীষণ চতুর এবং সতর্ক প্রাণী সে, কিন্তু সেই মরির কাছে ফিরে আসবার আগে শুনে নাও তোমরা, বাঘের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে সেই মরির কাছে সে ফিরে আসবার আগে বহু দূর থেকে জায়গাটাকে পর্যবেক্ষণ করবে। খুব সতর্কভাবে কোনো একটা জায়গায় বসে সমস্ত গাছপালা সে দেখবে, বিশেষ করে যদি কোনো পূর্ব অভিজ্ঞতা তার থেকে থাকে, কোনো মাচার থেকে গুলি খাওয়ার কোনো অভিজ্ঞতা তার থেকে। তারপরে যদি দেখে যে কোনো রকম সমস্যা হতে পারে সে কিন্তু সেখানে ফিরে আসে না। আর তা না হলে সে চুপচাপ অনেকক্ষণ অপেক্ষা করে আসবে মরির কাছে, চারিদিক সতর্ক দৃষ্টি দিয়ে। তো জিম করবেট এই ঘটনাগুলো শুনে বুঝলেন যে বাচ্চা ফিরে না আসার কারণ। কিন্তু তিনি তো প্রচন্ড অভিজ্ঞ শিকারী, তিনি ওইভাবে হইচই করে লোকজন নিয়ে এসে মাচায় বসার লোক তিনি নন। যাই হোক, বদ্রি আর ওই লোকটিকে সঙ্গে নিয়ে তিনি গাছের কাছে এলেন। বদ্রি কিন্তু তাকে ওইখানে বসতে নিষেধ করলো, কারণ ওই মরিটার খুব কাছে, মাত্র 10 ফুটের মধ্যেই ওই গাছটা। আর এই মারাত্মক মানুষকে বাঘ সে কিন্তু টের পেয়ে যেতে পারে যে জিম করবেট ওখানে রয়েছে। আর গাছটা কিন্তু খুব একটা উঁচুও না, এই মাটি থেকে মোটামুটি 8 ফুট এইটুকুনি উঁচুতেই কিন্তু একটা ডাল আছে। তো জিম করবেট বললেন যে আমি এখানেই বসবো। এবার তোমরা শোনো ব্যাপারটা। বদ্রি তখন তার সঙ্গে লোকটাকে পাঠিয়ে দিল যে যা বাবা তুই গিয়ে আপেল বাগানে যে ঘর যেখানে করে এসেছে সেখানে রান্না ফান্নার ব্যবস্থা কর, আর সাহেব এক্ষুনি যাচ্ছে, আমি আর সাহেব ফিরছি। এবার জায়গাটা দেখে এবার ওর সঙ্গে বদ্রিকে সঙ্গে নিয়ে সাহেব ওই রাস্তা দিয়ে ফিরছে। একটা জায়গায় জিম করবেট ভয়ঙ্কর দৃশ্য দেখে চমকে উঠলেন। তিনি দেখলেন যে রাস্তা দিয়ে তারা দুজন বদ্রির বাড়ি থেকে যাচ্ছেন সেই রাস্তার উল্টো দিকে 3 জোড়া পায়ের ছাপ। ঠিক আছে, তিনি বুঝলেন যে তারা যে 3 জন যখন এলেন একসঙ্গে এসেছেন তার পায়ের ছাপ, আর তার পাশ দিয়ে আর 1 জোড়া পায়ের ছাপ। সেটাও তিনি নিরীক্ষণ করে বুঝলেন যে বদ্রি তার যে সঙ্গের লোকটিকে আগে চলে যেতে বললো মোটামুটি 8 ঘন্টা আগে, এটা তার পায়ের ছাপ। কিন্তু কিছুটা দূর গিয়ে তিনি দেখলেন সেই পায়ের ছাপের ওপর দিয়ে টাটকা বাঘের পায়ের ছাপ। তিনি পরিষ্কার বুঝলেন যে বাঘ কোথাও ঝোপের আড়ালে লুকিয়েছিল এবং ওই লোকটি ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় নিঃশব্দে রাস্তার উপর নেমে লোকটিকে অনুসরণ করেছে। তারা দুজন তাড়াতাড়ি পা চালিয়ে গেলেন, কিন্তু তিনি এটা বুঝতে পারলেন যে 29 মিনিট আগে লোকটা ওখান দিয়ে গেছে। কাজে সে যদি নিরাপদে ওই আপেল বাগানের ঘরে পৌঁছতে না পারে তাহলে তার আর বাঁচার কোনো আশঙ্কা নেই। এতক্ষণ বাঘটাকে হত্যা করে দিন। কিছুটা যাওয়ার পরেই একটা জায়গায় রাস্তাটা দুভাগে ভাগ হয়ে গেছে এবং সেখানে একটা জমিতে কয়েকজন মজুর কাজ করছিল। দেখলেন যে ওই লোকটি বাঁ দিকে রাস্তায় ঘুরে গেছে, কিন্তু বাঘটা সোজা বেরিয়ে গেছে। অর্থাৎ এটা তিনি বুঝতে পারলেন যে ওই লোকগুলোকে দেখেই তাদের আওয়াজ পেয়ে বাঘ আর ওই লোকটিকে শিকার করলো না, সে সোজা বেরিয়ে চলে গেছে। লোকটা এই যাত্রার প্রাণে বেঁচে যায়। যাই হোক, এরপর বিকেলবেলা আবার তাদের সঙ্গে জিম করবেট এলেন এবং অনেক কষ্ট করে ওই শক্ত শক্ত গোলাপ কাঁটাকে এড়িয়ে ওই গাছের ওপর উঠলেন। উঠে দেখলেন যে গাছটার ডালটা ওই লতা পাতায় পুরো ঢাকা। তবে তিনি দেখলেন হ্যাঁ, তিনি বসলে ওই লতা পাতাগুলো তার ভারটা নিতে পারবেন। তখন তিনি বদ্রির কাছ থেকে একটা মোটা থেকে কাপড় চেয়ে নিয়ে ওই ডালপালার উপর বিছিয়ে বসে পড়লেন এবং রাইফেলটা নিয়ে নিলেন এবং ওদেরকে বললেন তাড়াতাড়ি বাড়ি। সাদা গরুটা অনেকক্ষণ থেকে দেখা যাচ্ছিল। আস্তে আস্তে দিন শেষ হয়ে রাত হয়ে গেল, কিন্তু আকাশে 1 ফোঁটা চাঁদের আলো নেই, কারণ সেদিন চাঁদ উঠেছে। অন্য সময় অনেক শিকার করেছেন জিম করবেট তারার আলো, কিন্তু কোনো তারার আলো সেখানে নেই, কারণ সেদিন তারা উল্টো আকাশে মেঘ জমছে। জিম করবেট চিন্তায় করলেন ঘুটঘুটে অন্ধকার, বাঘটা যদি চুপি চুপি আসে কিন্তু কিচ্ছু দেখতে পাবেন না, কিন্তু বাঘ তো তাকে দেখতে পাবে। হঠাৎ তিনি কিছু দূরে জঙ্গলের ভেতর থেকে একটা কাকারের ডাক শুনেন। কাকার এক ধরনের হরিণ জাতীয় প্রাণী, যারা বাঘটা দেখলে দেখে। তিনি বুঝলেন বাঘটা এসে গেছে এবং ঝোপের উপাসে বসে আছে। সে মরিটাকে দেখতে দেখতে আশপাশে
কারণ এই বাঘটা খুব সতর্ক। এর আগেও তার অনেক অভিজ্ঞতা হয়েছে, মাচার ওপর থেকে গুলি করা সে দেখেছে, সেই জন্য চারপাশে জিম করবেট কিন্তু কোন রকম নড়াচড়া করছেন না। তিনি জানেন সামান্য নড়াচড়াও কিন্তু বাঘটার দৃষ্টি আকর্ষণ করবে এবং বাঘটা তাকে আক্রমণ করতে পারে। আর তিনি মাত্র মাটি থেকে 8 ফুট উপরে আছেন। বাঘটা এক লাফে 10 থেকে 12 ফুট লাফাতে পারে, যদিও সে গাছে উঠতে না পারলেও অনায়াসে ধরে ফেলবে যদি তার অবস্থান টের পায়। কিছুক্ষণ বাদে জিম করবেট অনুভব করলেন তার গাছের নিচে শুকনো পাতার উপর কিছু একটা বড় প্রাণী এসে বসে। তিনি নিশ্চল নিস্তব্ধ হয়ে বসে আছেন, রাইফেলটাও মারাতে পারছেন না। তাঁর হাতে 500 এক্সপ্রেস রাইফেল। হঠাৎ তিনি বুঝতে পারলেন যে বাঘটা মরির কাছে চলে গেছে এবং মরিচ থেকে মাংস ছিঁড়ে খাচ্ছে। হাড় ভাঙার মটমট আওয়াজ তিনি কাছে, কিন্তু তিনি বুঝতে পারছেন না যে বাঘটাকে কি করে গুলি করবেন, কিন্তু কিছু দেখতে পাচ্ছেন না তিনি, একটু বিদ্যুতের আলোও নেই। যাই হোক, গাছের ওপর বসে বসে খুব আস্তে আস্তে রাইফেলের নিশানা করে শব্দ বুঝে তিনি ট্রিগার টিপে দিলেন। বাঘ বিকট চিৎকার করে কিছু দূরে সরে গেল। আর ঠিক সেই মুহূর্তেই তার ভার সহ্য করতে না পেরে লতা পাতাগুলো তাকে নিয়ে আরো 2 ফুট নিচে নেমে এলো। তার পা দুটো আরো ঝুলছে, অর্থাৎ মাটি থেকে তার পায়ের দূরত্ব মাত্র 6 ফুট। বাঘ কিন্তু সেই এলাকা ছেড়ে যায় না। অন্য কোনো সাধারণ বাঘ হলে এই গুলির আওয়াজ শুনে ছুটে পালাতো, কিন্তু এটা মানুষ খেত। সে কিন্তু এলাকা থেকে ছুটে পালালো না, উল্টো মাত্র কিছু দূরে দাঁড়িয়ে তার দিকে গর্জন করতে লাগলো। ভাবতো সে কি ভয়ানক পরিস্থিতি। আর হিম হয়ে গেছে তখন জিম করবেটের, কিচ্ছু করতে পারছেন না। বাঘের ওপর তার নিয়তিকে ছেড়ে দিয়েছেন। বাঘ যদি চলে আসে অনায়াসে তাকে ধরবে। তখন জিম করবেট কি করলেন, দেশলাই চাললেন। দেশলাই চালতেই বাঘটা গর্জন করে তিনি বুঝতে পারলেন তিনি আরেকটা দেশলাই চাললেন, তিনি আরেকটা দেশলাই কাঠি জ্বাললেন। এইভাবে 3টে পরপর দেশলাই কাঠি। ঠিক সেই সময় প্রচন্ড বৃষ্টি নামলো, করবেট ভিজে চুপচুপে হয়ে গেল।